জয় হিন্দ বন্ধুরা। সাল 2008 22 অক্টোবর চন্দ্রযান 1 এর প্রথম সাফল্য, এবং এই সাফল্য থেকে সমগ্র বিশ্ব একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পারে যে মুন সারফেসে ওয়াটার আছে বা চাঁদের সারফেসে জল পাওয়া গেছে। এই তথ্য সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকেই আমেরিকা এবং চীন তাদের বিভিন্ন মিশনগুলোকে চাঁদে পাঠিয়েছে এবং আরও বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছে। 2019-এ চন্দ্রযান 2 এর ব্যর্থতার পরে 2023-এর 14ই জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান 3 এর উদ্দেশ্যে একটি যাত্রা শুরু করা হয় এবং 23শে আগস্ট সেটা চাঁদের দক্ষিণ মেরুতে সাকসেসফুলি ল্যান্ড করে। কি ছিল এর পেছনে বিজ্ঞান? খুব কি রকেট সায়েন্স, খুব কি হাইফাই লেভেলের বিজ্ঞান এর পেছনে আছে, নাকি আমরা সবাই এই জিনিসটাকে যদি একটু ঠিকঠাক মতো ফিল করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। চলো তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সেই জিনিসটাই ডিসকাস করছি, দ্য ফিজিক্স বিহাইন্ড দ্য মিশন চন্দ্রযান 3। প্রথমে আমাদের একটা রকেট দরকার। রকেটের সম্পর্কে আমাদের ছোটবেলা থেকেই একটা তীব্র আগ্রহ বা আকর্ষণ আছে। আমরা যে কোনো উৎসবে, যে কোনো অনুষ্ঠানে আমরা রকেট ওড়াতে ভালোবাসি। তো রকেট যারা উড়িয়েছো বা দেখেছো তারা সবাই জানো যে রকেটকে জ্বালানোর জন্য তার যে পোলতে থাকে সেই পোলতেতে আগুন দিতে হয়। তো আগুন দেওয়ার জন্য একটা ফোর্স নিচের দিকে কাজ করে যেটাকে থ্রাস্ট বলে। সেই থ্রাস্টের জন্য রকেট কি হয়, ওপরের দিকে উঠে যায়। তো এইটা কোন ল? এটা নিউটনসের থার্ড ল। আমরা জানি এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এবং সেই কারণে নিচের দিকে থ্রাস্ট দেওয়ার জন্য সেটা ওপরের দিকে উঠে যাচ্ছে। তো এই ঘটনার ওপরে বেস করেই কিন্তু সমস্ত রকেট ইঞ্জিন যা বলো বা রকেট তোমার হচ্ছে অভিযান যা বলো সেইগুলো কাজ করে। শোনো, চন্দ্রযান 3-তে যে রকেটটা ব্যবহার করা হয়েছে সেই রকেটটা তার মাস ছিল 6000 কেজি। তাকে পাড়ি দিতে হবে কতটা পথ? 4 লাখ কিলোমিটার পথ। ক্যান ইউ ইম্যাজিন? 4 লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। কত ভেলোসিটি লাগবে তাকে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে সেই ফিল্ডের বাইরে যেতে? 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটাকে আমরা মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলে থাকি। তো এই বেগ তো একবারে অ্যাচিভ করা সম্ভব না। তুমি ভাবো যে তুমি কোনো গাড়িতে চড়ছো বা তুমি কোনো ট্রেনে চড়ছো, বাসে চড়ছো, যেটা প্রায় আমি বলে দিলাম 120 কিলোমিটার প্রতি ঘন্টা এই স্পিডে চলছে। তো সেইখানে বসে থাকতে আমাদের কেমন লাগে? সেইখান থেকে যার স্পিড 40,000 কিলোমিটার পার ঘন্টা, সেইখানে ফিলিংস কেমন হবে? তো একটা ডেফিনাইট ইঞ্জিন দিয়ে এই স্পিড অ্যাচিভ করা কখনো সম্ভব নয়। তো রকেটে কিভাবে এই ইঞ্জিনগুলো সেট আপ করা আছে, কেমনভাবে তারা কাজ করে? শ্রীহরিকোটা থেকে যে চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছে সেইখানে তোমরা যদি পিকচারটা ভালো করে দেখো, সেখানে দেখতে পাবে যে রকেটে 3টে টাইপের ইঞ্জিন মেনলি থাকে। একটাকে বলা হয় S-200 বুস্টার, একটা হচ্ছে LV-110, আর একটা হচ্ছে C-25। তো এই 3টে বুস্টার বা 3টে ইঞ্জিনের 3 রকম কাজ। কোনটার কি কাজ চলো আমরা আস্তে আস্তে দেখে নিই। প্রথমে যেখানে জ্বালানো হচ্ছে বা যেখানে আগুনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে S-200 বুস্টার। এই S-200 বুস্টারের কাজ হচ্ছে বেসিক্যালি হাইটটা অ্যাচিভ করা। মোটামুটি S-200 বুস্টার 60 থেকে 62 কিলোমিটার পর্যন্ত আপওয়ার্ড ডাইরেকশনে, ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে কিন্তু তার হাইটটা অ্যাচিভ করবে। এবং এই 60 থেকে 62 কিলোমিটার হাইট অ্যাচিভ করার মধ্যে 108 সেকেন্ড পর, মোটামুটিভাবে তুমি ধরে নাও 1 মিনিট 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের মধ্যে সেই হাইটটা অ্যাচিভ করার পর S-200 বুস্টার রকেট থেকে খুলে বাইরে বার হয়ে গেল। তার মানে আস্তে আস্তে রকেটের মাস কি হচ্ছে? কমে যাচ্ছে। আচ্ছা, এবার কার কাজ? ওই দুটো S-200 বুস্টারের মাঝখানে যেটা ইঞ্জিন লাগানো আছে তার নাম হচ্ছে LV-110, ঠিক আছে, লিকুইড স্টেট ক্রায়োজেনিক ইঞ্জিন। তো এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে রকেটটাকে এবার স্পিড অ্যাচিভ করানো। আস্তে আস্তে একটা সার্টেন হাইট উঠে গেল, এবার আস্তে আস্তে স্পিড অ্যাচিভ করানো। তো এটা স্পিড অ্যাচিভ করিয়ে মোটামুটিভাবে প্রায় 6500 থেকে 7000 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত এর স্পিডটাকে নিয়ে যায়। এবং এই স্পিডটা অ্যাচিভ করতে যত টাইম লাগে মোটামুটিভাবে 155 সেকেন্ড, মানে প্রায় 2.5 মিনিট থেকে 2 মিনিট 40 সেকেন্ডের মানে ইন বিটুইন টাইম। তো এই যে টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডের মধ্যে যেটা আসল ব্যাপার যে স্যার 6000 কেজির যে মাসের যে রকেটটা আছে, টোটাল রকেটটাই তো আমাদের চাঁদের সারফেসে যাবে না। চাঁদের সারফেসে যেটা যাবে সেইটা হচ্ছে যে দুটো সাইডে S-200 বুস্টার,
মাঝখানে LV-110 লিকুইড ক্রায়োজেনিক ইঞ্জিন, তার ওপরে যেটা লাগানো থাকে C-25 যেটা অ্যাকচুয়ালি স্পিড বুস্টার ইঞ্জিন, তার ওপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা কাজ করবে সেই জিনিসটা আছে। তার মানে যেটা আমাদের বিক্রম ল্যান্ডার, প্রোপালশন মডিউল এবং ল্যান্ডারের মধ্যে একটা 26 কেজি ছোট্ট গাড়ির মতো একটা যন্ত্র, যেই যন্ত্রটার নাম হচ্ছে রোভার, যার নাম প্রজ্ঞান। তো এই যে টোটাল জিনিসটা আছে, এই টোটাল জিনিসটা আবার কেমনভাবে কাজ করছে, মোটামুটিভাবে 6500 থেকে 7000 কিলোমিটার স্পিড অ্যাচিভ করার পরে সেটা যখন 60-62 কিলোমিটার থেকে মোটামুটি 170 থেকে 175 কিলোমিটার পর্যন্ত ওঠে, তখন ওই LV-110 লিকুইড স্টেট ইঞ্জিনটার কাজ শেষ হয়ে যায়। এবার কাজ শুরু করবে কি, তার ওপরে যেটা লাগানো আছে C-25 অ্যাকচুয়াল স্পিড বুস্টার ইঞ্জিন। এই অ্যাকচুয়াল স্পিড বুস্টার ইঞ্জিন মোটামুটিভাবে 15.5 থেকে 16 মিনিটের মধ্যে, মোটামুটিভাবে 950 থেকে 960 সেকেন্ডের মধ্যে তার স্পিডকে 36,000 কিলোমিটার, মোটামুটিভাবে ধরো ওই লিকুইড স্পিড বুস্টার যেটা আছে মোটামুটি 7000 থেকে 9000 পর্যন্ত, 9000 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত তার স্পিডটা মোটামুটি করে দিয়ে যায়। এবার যেটা C-25 ইঞ্জিনটা আছে, সেই C-25 ইঞ্জিন তার স্পিডটাকে 9000 থেকে প্রায় 36,500 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত নিয়ে যায়। আমাদের স্পিড কত দরকার? 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের দরকার। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝলাম। তার মানে আস্তে 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 স্পিড কাজ করছে বা স্পিড বুস্ট আপ হচ্ছে। তো মোটামুটি 40,000 কিলোমিটার পার ঘন্টার স্পিডের কাছাকাছি আমরা চলে এসেছি। এখনও কিন্তু সেটা আর্থের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কিন্তু বাইরে যায়নি, তার মধ্যেই কিন্তু আছে। এবার কাজ কি খুব ভালো করে বুঝবে। এবার এর পেছনে এবার অ্যাকচুয়াল সায়েন্স আমাদের ঢুকছে। এখন আছে হচ্ছে প্রোপালশন মডিউল এবং তার ওপরে সেট করা যে বিক্রম ল্যান্ডার, তার মধ্যে ছোট্ট গাড়ি 26 কেজি মাসের, সেটা হচ্ছে প্রজ্ঞান রোভার, যেটা অ্যাকচুয়ালি আমাদের কাজ করবে, চাঁদের চারিদিকে ঘুরবে, ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে যে কোথায় কি আছে। আচ্ছা আচ্ছা, এইখানে এইটা আছে, এখানে এইটা আছে, এই কাজটা করবে। আচ্ছা, এবার কি হবে, যদি ওই স্পিড অ্যাচিভ করে, তার কাছাকাছি স্পিড আমাদের অ্যাচিভ করতে হবে তাকে বাইরে পাঠানোর জন্য। আচ্ছা, এবার ভালো করে শোনো। প্ল্যানেটরি মোশন সম্পর্কে একটা ল আছে, তোমরা সবাই জানো, কেপলারস ল। কেপলারের 3টে সূত্র হয়। প্রথম লকে বলা হয় ল অফ অরবিট, সেকেন্ডটা হচ্ছে ল অফ এরিয়া, থার্ড ল হচ্ছে ল অফ টাইম পিরিয়ড। তো এই ল অফ অরবিট যেটা আছে, সেই অরবিটে বলা হয়েছে যে প্রত্যেকটা প্ল্যানেট ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরবে, তার মানে ওভাল শেপ যেটা আছে সেই ওভাল শেপে ঘুরবে। আচ্ছা, এবার ধরো যখন 36,000 কিলোমিটার প্রতি ঘন্টা হলো, তাকে 40,000-এ, তার মানে একটুখানি স্পিড আপ করতে হবে। শোনো, আর্থ যেখানে আছে, আর্থের যে অরবিট, সেই অরবিট থেকে 170 কিলোমিটার পর্যন্ত যে ডিস্টেন্স, সেইটাকে বলা হয় হচ্ছে পেরিগি। আর 36,000 কিলোমিটার মানে অ্যাকচুয়ালি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড লাস্ট যে অরবিটটা আছে, সেইটা হচ্ছে তার ডিস্টেন্স 36,000 কিলোমিটার। সেই 36,000 কিলোমিটারকে আমার টপকাতে হবে। তার মানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আস্তে 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 স্পিড বুস্ট করা। কিভাবে? যখন তারা অ্যাপোগি অবস্থানে আছে, শোনো, প্রোপালশন মডিউলটা কি করছে, ল্যান্ডার বিক্রমকে নিয়ে তারা ঘুরছে। যখন তারা পেরিগি অবস্থানে আছে, মানে যখন তারা 170 কিলোমিটার ডিস্টেন্সে আছে অরবিট থেকে, সেই ডিস্টেন্সে কি হয়, তার ভেতরে যে ছোট্ট ইঞ্জিনটা রাখা আছে, মানে প্রোপালশন মডিউল যেটা, সেটা কি করবে, থ্রাস্ট দেবে। যখনই একটু নিচের দিকে থ্রাস্ট দিল, সে তার স্পিড একটু বাড়ালো, স্পিড বাড়িয়ে আর একটু হায়ার অরবিটে গেল, আবার ওইখানে ঘুরলো 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 ঘুরলো, আবার যখন পেরিগিতে আসলো, আবার 2 থেকে 3 সেকেন্ডের জন্য আবার থ্রাস্ট দিল, থ্রাস্ট দিয়ে আবার তারা আরেকটু হায়ার অরবিটে গেল, আবার ঘুরে আসলো, আরেকটু থ্রাস্ট দিল, আরেকবার হায়ার অরবিটে গেল, আবার আসলো, আরেকটু থ্রাস্ট দিল, আবার হায়ার অরবিটে গেল। এইভাবে জিনিসটা এইভাবে 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 ঘুরতে ঘুরতে যখন তার স্পিড 40,000 কিলোমিটার পার ঘন্টাতে চলে গেল, তখন তারা সেই আর্থের অরবিট থেকে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে গিয়ে ঘুরছে 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 যাচ্ছে। মানে থ্রো করলে কোনো জিনিস যেরকম ট্যানজেন্সিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে চলে যায়, ধরো এই পজিশনে 40,000 কিলোমিটার পার ঘন্টা পার হলো, তাহলে এই পজিশন থেকে ট্যানজেন্সিয়ালি সে বাইরের দিকে চলে যাবে। আচ্ছা, কোথায় যাবে? চাঁদের কাছে। কি করে যাবে? চাঁদের গ্র্যাভিটেশনাল পুল আছে। হ্যাঁ, আর্থের গ্র্যাভিটেশনাল পুল থেকে অনেক কম, কিন্তু চাঁদের গ্র্যাভিটেশনাল পুল আছে।
চাঁদ এত স্পিডও কিন্তু বাড়ানো যাবে না। আমরা কি জানি, চাঁদের যে গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটির ভ্যালু সেটা আর্থের গ্র্যাভিটি 6 টাইমস লেস, 6 গুণ কম। তাহলে আর্থের মতো অত ইন্টেন্স গ্র্যাভিটি কিন্তু ওখানে নেই। তো সেই জন্য এত স্পিড বাড়ানো যাবে না যাতে কিনা ওটা চাঁদের গ্র্যাভিটেশনাল পুল থেকে বাইরে বেরিয়ে যায়। বুঝতে পেরেছো? মানে এখানে ধরো চাঁদ আছে, এত স্পিড তার আছে যে চাঁদের গ্র্যাভিটির ক্ষমতা নেই তাকে টেনে ধরে রাখবে, তো সেটা এইভাবে বাইরে ছিটকে বাইরে বেরিয়ে গেল। এটা করলে হবে না। তাহলে স্পিডটাকে একটা নমিনাল জায়গাতে রাখতে হবে যে চাঁদ তার যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে সেই গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে যেন তাকে টেনে ধরে রাখতে পারে। আচ্ছা, ভালো কথা, বুঝলাম। এবার চাঁদ দেখছে যে তার সামনে দিয়ে কেউ যাচ্ছে, কেউ বলবে ভাই আয় আমার কাছে আয়, আমার যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, আমার যে সারফেস আছে, তুই আমার কাছে আয়। আচ্ছা, ভালো কথা। তো সেটা গেল। এবার একটা জিনিস সিম্পল বোঝো, যখন সে ট্যানজেন্সিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে চলে যাচ্ছে তখন তার স্পিড কত আছে? স্পিড আছে 40,000 কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, এই স্পিডে যদি চাঁদে ল্যান্ড করে কি অবস্থা হবে বুঝতে পারছো? এই কারণেই কিন্তু মানে এখনো পর্যন্ত সঠিক তথ্য কিছু জানা যায়নি, কারণ কানেকশন ব্রেক হয়ে গেছিল। চন্দ্রযান-2 যেটা 2019 সালে যেটা ফেলড হয়েছিল মিশন, হয়তো স্পিডের কারণেই সেটা সাকসেসফুল বা সফট ল্যান্ডিং হতে পারেনি। ওই যে স্পিড, ওই স্পিডটা নমিনাল স্পিড কমাতে হবে চাঁদের সফট ল্যান্ডিং করানোর জন্য। যদি এটা না হয় সফট ল্যান্ডিং হবে না এবং কানেকশন ব্রেক হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। তো কি করবে এবার? ও যখন চাঁদের ফিল্ডে আসলো বা চাঁদের গ্র্যাভিটেশনাল ফিল্ডে আসলো, তো বাইরের থেকে এরকম 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 ভাবে ঘুরে আসছে। আচ্ছা, ইঞ্জিন কি করছে? ইঞ্জিন স্পিড বাড়াচ্ছে। আচ্ছা, স্পিড বাড়ানোর সাথে সাথে ওখানে আরেকটা ইঞ্জিনই তো আমার দরকার, যে ইঞ্জিনটা ব্রেক মারবে। এবার তো আমার স্পিড কমানোর দরকার, এবার তো আমার স্পিড আর হাই করার দরকার নেই, কারণ আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে বাইরে বার করানোর জন্য স্পিড হাই দরকার। এবার এই স্পিডটাকে আমার কমাতে হবে, তাহলে কমানোর জন্য ব্রেক মারতে হবে। তাহলে ব্রেক মারবো কেমন করে? ওর ভেতরে একটা ইঞ্জিন লাগানো আছে। তুমি সিম্পল এরকম ভাবে খেয়াল করো বা এইভাবে ভাবো যে নিউটনের থার্ড ল অনুযায়ী আমরা কি জানি যে পেছনের দিকে যদি থাস দেয়, ধরো আমি এইখানে আছি, আমি এই দিক যেতে হবে, তাহলে এই দিক কেমন করে যাব? পেছনের দিকে আমাকে থ্রাস্ট দেবে, এই ডাইরেকশনে থ্রাস্ট দেবে, আমি এই দিক ছুটে যাব। কিন্তু যদি থ্রাস্ট আর আমার মুভমেন্ট একই দিকে হয়, মানে এই দিক থেকে যদি ধাক্কা দেয় কেউ, তাহলে আমি থেমে যাব। তার মানে অপোজিট ডাইরেকশন হলে হবে না, সেম ডাইরেকশন হতে হবে। তার মানে ওর মধ্যে একটা ইঞ্জিন ফিট করা আছে, যেই ইঞ্জিনটা তাকে ব্রেক মারবে, যেই ইঞ্জিনটা তার স্পিডটাকে কমাবে। আচ্ছা, ভালো কথা। ব্রেক মারছে, ব্রেক মারছে, যখন তারা এরকম অ্যাপোগি অবস্থানে আছে ব্রেক মারছে, ব্রেক মারতে মারতে এবার ওরা কি করবে? বাইরের যে অরবিট, সেই বাইরের অরবিট থেকে ঘুরতে 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 চাঁদের যে দক্ষিণ মেরু আছে সেই দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করলো। এবার এইটা এতটা সহজ ব্যাপার নয় আমি যতটা সহজভাবে তোমাকে বলছি, ঠিক আছে? তার মধ্যে স্পিড কমানোর জন্য একটা পাওয়ারফুল মেশিন থাকতে হবে, তাছাড়া কিন্তু সফট ল্যান্ডিং হবে না কখনো। এরকম হতে পারে যে ওই যে যেটা শোনা গেছিল যে প্রচুর পরিমাণে ধুলো উড়েছে, তো ওটা কিন্তু ওই স্পিডের জন্য। বুঝতে পেরেছো? এবার শোনো, প্রোপালশন মডিউল, এই প্রোপালশন মডিউলের কাজ কি? প্রোপালশন মডিউল কিন্তু ল্যান্ড করে না। প্রোপালশন মডিউল হচ্ছে এমন একটা জিনিস, প্রোপালশন মডিউলকে বাবা ভাবো, তার ওপরে আছে ছেলে, তাহলে বাবা তার মাথার ওপরে ছেলেকে নিয়ে ঘুরছে। যখন চাঁদের সারফেসে চলে গেল বা চাঁদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে চলে গেল, তখন বাবা ছেলেকে বলছে যে যা বাবা, তুই যা, তুই ওখানে গিয়ে সাকসেসফুলি ল্যান্ড কর, আমি এখানে ঘুরছি, আমি এখান থেকে সিগন্যাল আর্থে পাঠাবো। বা যারা ইসরো সায়েন্টিস্ট আছে তারা এত কষ্ট করে, এত খাটনি করে, এত খরচা করে এত সুন্দর একটা মিশন করেছে, আমি তাদেরকে ব্যর্থ হতে দেবো না। তো আমি তাদেরকে সিগন্যাল পাঠাচ্ছি, তুই তোর মতো কাজ কর। তো ঠিক আছে, তো প্রোপালশন মডিউল আলাদা হয়ে গেল। আলাদা হয়ে কি হয়েছে? চাঁদের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে তারা ঘুরছে। আচ্ছা, এবার ল্যান্ডার, বিক্রম ল্যান্ডার যেটা আছে, ওকে, তো বিক্রম ল্যান্ডার সাকসেসফুলি ল্যান্ড করলো। ল্যান্ডারের মধ্যে একটা দরজা আছে, তার মধ্যে ছোট্ট যেটা যন্ত্র বলছি 26 কেজি, সেটাকে বলা হচ্ছে প্রজ্ঞান রোভার। তো সেই রোভারটা দরজা দিয়ে আস্তে 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 নিচের দিকে নেমে আসলো। আচ্ছা, এইবার আসল খেলা শুরু। তার মানে সাকসেসফুলি ল্যান্ড আমাদের হয়ে গেল। এবার আমরা সিম্পল যেটা বুঝবো সেটা দেখো, ল্যান্ডারের যেটা স্পিড থাকে সেই স্পিডটা মোটামুটি আমাদের
7 কিলোমিটার প্রতি ঘন্টা হতে হয়, যেটা তোমায় বললাম না যে চন্দ্রযান-2 যেটা মিশনটা ব্যর্থ হওয়ার পেছনে যেটা কারণ ছিল, ওই স্পিডটা মেনটেন করতে পারেনি। মোটামুটি 6.5 থেকে 7 কিলোমিটার পার আওয়ার এই স্পিড রেঞ্জের মধ্যে থাকলে তবেই সাকসেসফুল ল্যান্ড হবে, আদারওয়াইজ কানেকশন ব্রেক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, যাই হোক, তো ভালোভাবে ল্যান্ড করলো। ঠিক আছে, প্রজ্ঞান আসলো, একটা চাকাযুক্ত গাড়ি, সেই গাড়ি ঘুরছে। এই যে রোভার আছে, এই রোভারের কাজ হচ্ছে বেসিক্যালি যে চাঁদের যে সয়েল আছে সেই সয়েলকে টেস্ট করা, বা চাঁদের সয়েলের যে স্যাম্পলিং আছে সেই স্যাম্পলিংকে দেখা, এবং সেই সয়েলের কম্পোজিশন, সেখানে আয়রন বেশি আছে না ম্যাঙ্গানিজ বেশি আছে না সালফার বেশি আছে না ফসফরাস বেশি আছে, কি বেশি আছে, তার কম্পোজিশন কি কি মিনারেলস আছে, সেই মিনারেলসগুলোকে দেখা। এইটা হচ্ছে রোভারের কাজ। আরেকটা কাজ কি, তো রোভার এইভাবে ঘুরছে, আচ্ছা 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 এইখানে এই জিনিস আছে, তো চারি জায়গাতে ঘুরপাক 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 খাচ্ছে। আর ল্যান্ডার যে অ্যাকচুয়ালি ওখানে ল্যান্ড করেছে, সেই ল্যান্ডারের ভেতরে যে প্রজ্ঞান আছে, সেই প্রজ্ঞানের কাজ হচ্ছে, বাবা আমি এইটা পাচ্ছি, বা দাদা আমি এইটা পাচ্ছি। ঠিক আছে, তো এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা ল্যান্ডারকে পাঠানো, এই ডেটা ল্যান্ডারকে পাঠানো। ল্যান্ডারের যে বাবা, তার মানে হচ্ছে প্রপালশন মডিউল, যেটা আর্থের এই সান আমার মুনের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে ঘুরছে, সেই সিগন্যাল পাঠানো হচ্ছে প্রপালশন যেটা মডিউল আছে সেই মডিউলকে। তো এই সিগন্যাল যখন প্রপালশন মডিউলকে পাঠানো, সেই প্রপালশন মডিউল ইসরোকে বা অ্যাকচুয়ালি আর্থে সেই সিগন্যালকে পাঠাবে। তার মানে কোথা থেকে সিগন্যাল যাচ্ছে ভালো করে বোঝো। প্রজ্ঞান থেকে যাচ্ছে ল্যান্ডারের মধ্যে, ল্যান্ডার থেকে যাচ্ছে প্রপালশন মডিউলে, প্রপালশন মডিউল থেকে সিগন্যাল যাচ্ছে আর্থে। এইভাবে জিনিসটা কানেক্টেড, বুঝতে পেরেছো? আচ্ছা, তো ল্যান্ডার যেটা আছে, তো ল্যান্ডার তো ঘুরছে না, ল্যান্ডার একটা জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো ল্যান্ডার যদি একটা জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে, ল্যান্ডারের যেটা কাজ, সেই কাজটা হচ্ছে বেসিক্যালি তার অ্যাটমসফিয়ার, তার মধ্যে ইলেকট্রন কোন অবস্থায় আছে, গ্যাসগুলো কোন অবস্থায় আছে, তারা কি আয়নাইজড অবস্থা, সেটা কি প্লাজমা অবস্থা না কোন অবস্থা, তার মানে চুপচাপ দাঁড়িয়ে যে কাজটা আছে। না ঘুরলে তো সয়েলের কম্পোজিশন টেস্ট করা যাবে না, তো সেই কারণে সেই কাজটা করছে প্রজ্ঞান রোভার। আর যে ল্যান্ডার আছে, সে ল্যান্ডার দাঁড়িয়ে চুপচাপ চারিদিকে এইভাবে দেখছে যে অ্যাটমসফিয়ারে কি আছে, গ্যাস আছে নাকি, তোমার গ্যাসগুলো কোন স্টেটে আছে, তারা কি এক্সাইটেড স্টেটে আছে নাকি সফট স্টেটে আছে নাকি কুল স্টেটে আছে, এই কাজগুলো দেখা হচ্ছে বেসিক্যালি ল্যান্ডারে। টেম্পারেচার অফ দ্য সারফেস, যেখানে ল্যান্ডার দাঁড়িয়ে আছে, যে মাটির ওপরে দাঁড়িয়ে আছে, সেই মাটির টেম্পারেচার কত, সেই মাটি থেকে কি রেটে হিট ট্রান্সফার হয়, হিট ট্রান্সফারটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস। তার সারফেস থেকে যে রেডিয়েন্ট হিটটা হচ্ছে সেটা কোন পদ্ধতিতে হচ্ছে, এই কাজগুলো করে হচ্ছে বেসিক্যালি আমাদের ল্যান্ডার, বুঝতে পেরেছো? আর প্রপালশন মডিউলের কাজ কি? প্রপালশন মডিউলের কাজ এই যে প্রজ্ঞান থেকে ল্যান্ডার অবধি আসছে, আর ল্যান্ডার থেকে প্রপালশন মডিউল অবধি আসছে, ও যা তথ্য পাচ্ছে, যা ডেটা পাচ্ছে, সেই ডেটা দেবে হচ্ছে আর্থে। এই কাজটা হচ্ছে প্রপালশন মডিউলের। আর কি, যেগুলো আমাদের ইনভিজিবল রে, ধরো আমি বলছি যে ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি, ঠিক আছে, এই ইনফ্রারেড রের অস্তিত্ব এবং সেটা কার মানে তার ইন্টেন্সিটি কত আছে, ইনভিজিবল যে রেগুলো আছে সেই রেগুলোকে ডিটেক্ট করা। ও তো ঘুরছে না, ও ঘুরলে 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 তার যে অরবিটের কাছ দিয়ে কোন কোন রেডিয়েশন যাচ্ছে সেই রেডিয়েশনগুলোকে দেখা। এই কাজটা বেসিক্যালি করে হচ্ছে প্রপালশন মডিউল। তাহলে তিনটের কাজ ঠিকঠাক মতো দেখা গেল। এইভাবেই জিনিসটা কিন্তু সাকসেসফুলি ল্যান্ড করেছে, ঠিক আছে? তো যতটা সহজভাবে বললাম, এইটাকে রকেট সায়েন্স বলা হয়, তো এইটা এতটা সহজ জিনিস নয়, ঠিক? এবং খুব আমাদের ভারতের জন্য খুবই গর্বের বিষয় একটা, যে এত বড় একটা মিশন চাঁদের সাউথ পোলে, তাকে ওইখানে গ্র্যাভিটির ভ্যালু এত কম হওয়া সত্ত্বেও এত সাকসেসফুলি সেই জিনিসটাকে করা গেছে, এবং এক্স্যাক্ট ডেট, এক্স্যাক্ট টাইম, যেটা এক্সপেক্টেড টাইম ছিল সেই টাইমের মধ্যেই সেই জিনিসটাকে করা গেছে, এবং অত্যন্ত কম বাজেটে, মাত্র 615 কোটি টাকা খরচ করে অন্যান্য দেশগুলোর তুলনায়। তো এইটা ভারতের পক্ষে একটা বিরাট বড় সাফল্য। আমরা চাই ভারতবাসী হিসেবে, আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে চাই এরকম সাফল্য ভারতের বুকে লক্ষাধিকবার, কোটি কোটি ভাগ আবার নেমে আসুক। আবার ভারত আমাদের সমগ্র বিশ্বে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, এই কামনা,
এই আশা সমগ্র ভারতবাসী হিসেবে আমরা করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং নেক্সট টপিকের জন্য অপেক্ষা করো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ।